ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা সরল সুদের কিছু প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই সকলেই জানো সরল সুদের অঙ্কগুলি একটি সহজ সূত্রের মাধ্যমে সমাধান করা সম্ভব। পাশাপাশি এটাও জানো যে আমি অঙ্ক করার ক্ষেত্রে সূত্র যতটুকু সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করি। তো আজকের ক্লাসে আমি সূত্র ব্যবহার না করে কিভাবে দ্রুত সমাধান করা যায়, সাধারণ বুদ্ধি কাজে লাগিয়ে সেই বিষয়টি দেখানোর চেষ্টা করব। তবে তোমরা যারা কিভাবে সূত্রের মাধ্যমে করা যায় অঙ্কগুলি জানো না এখনো, তারা চাইলে আমার এই ব্যাপারে একটি ডেমো ক্লাস দেওয়া আছে, সেটা দেখে নিতে পারো। তার লিঙ্ক তোমরা ফার্স্ট কমেন্টস এবং ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো যাই হোক, চলো সরাসরি প্রশ্নে চলে যাওয়া যাক। ১ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, ২৫০০ টাকার ৪ বছরের সুদ ৫০০ টাকা হলে সুদের হার কত? খুবই সহজ একটা অঙ্ক। এই অঙ্কটা করতে গিয়ে যদি তোমরা i = PTR/100 অর্থাৎ সূত্রটা ব্যবহার করো, তাহলে একটু হলেও বেশি সময় লাগবে। আমরা কি করব, সাধারণ বুদ্ধি বা কমন সেন্সকে কাজে লাগাবো এবং খুব দ্রুত সমাধানটা করে ফেলবো। সুদ ৪ বছরে কত টাকা? নাকি ৫০০ টাকা। ঠিক আছে, তাহলে ১ বছরে কত? ৪ দ্বারা ভাগ। ঠিক আছে, ১২৫ টাকা। এটা তোমরা মুখে মুখেই করে নিতে পারবে। তোমাদেরকে যেহেতু আমি করে দেখাচ্ছি, তাই আমি লিখলাম। ঠিক আছে, কিন্তু তো এটা মনে মনে বা মুখে মুখেই করে নিতে পারবে, তাই না? তাহলে দেখো, মূলধন কত? ২৫০০ টাকা। এই ২৫০০ টাকার উপর ১ বছরের সুদ কত? এই যে ১২৫ টাকা বের করলাম, ১২৫ টাকা। তাহলে ১০০ টাকায় কত? ঠিক আছে, গুণিত ১০০। তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। ওকে, তাহলে দেখো, দুটো শূন্য কেটে দিলাম, ৫ পঁচিশ ১২৫। তাহলে সুদের হার 5% বেরিয়ে গেল। 5% রয়েছে দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। সূত্র ব্যবহার না করে একটু হলেও কিন্তু কম সময় লাগলো। তো যাই হোক, দেখে নেব আমরা পরের প্রশ্ন। ২ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বার্ষিক কত হারে ১৫,০০০ টাকা ৩ বছরের সুদ ৫৪০০ টাকা হবে? ৩ বছরের সুদ ৫৪০০ টাকা। ঠিক আছে, তাহলে ৩ দ্বারা ভাগ করে দাও, তাহলে ১ বছরের সুদ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে ৩ 18 54 মানে ১৮০০ টাকা ১ বছরে। কত টাকার উপর? ১৫,০০০ টাকার উপর। ১৫ পর ৩টে শূন্য, তার উপর ১৮০০ টাকা সুদ। তাহলে ১০০তে কত? ওকে, অর্থাৎ সুদের হার কত সেটাই কিন্তু চেয়েছে। দেখো, দুটো শূন্য কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম। ১৫ দ্বারা কাটা যায়, ১৫ একে ১৫, ৩০, ১৫ দুগুণে ৩০, অর্থাৎ সুদের হার এখানে হবে ১২%। ঠিক আছে, ১২% রয়েছে দেখো তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ৩ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বার্ষিক ৫% হারে কত বছরে ১১০০ টাকার স্ববৃদ্ধি মূল ১৩২০ টাকা হবে? দেখো, মূলধন ১১০০ টাকা। ঠিক আছে, স্ববৃদ্ধি মূল মানে মূলধন প্লাস সুদ। ঠিক আছে, ১৩২০ টাকা, অর্থাৎ সুদ কত? ২২০ টাকা, তাই না? এটা মূলধন প্লাস সুদ, তাহলে ২২০ টাকা সুদ। ২২০ টাকা সুদ হয়েছে কত বছরে সেটা বের করতে বলেছে, কিন্তু 5% হারে সেটা বলা আছে, মানে ১০০ টাকায় ৫ টাকা বছরে। ঠিক আছে, তাহলে ১১০০ টাকায় কত? ৫৫ টাকা। স্পষ্টই বোঝা যাচ্ছে ১০০ টাকায় ৫ টাকা হলে ১১০০ টাকায় ৫৫ টাকা। ৫ ১১ ৫৫, তাই না? দেখো, ১ বছরে যদি ৫৫ টাকা হয়, তাহলে ২২০ টাকা হতে কত বছর লাগবে? সরল সুদের অঙ্ক। সরল সুদের অঙ্কগুলো সরল নামের মতোই সহজ। ঠিক আছে, ৫৫ টাকা যদি ১ বছরে হয়, তাহলে ২২০ টাকা হতে কত বছর লাগবে? এটা করে দেখার কিছু নাই, ৪ বছর তোমরা স্পষ্ট বুঝতে পারছো। কিভাবে বের করবে? এখানে যেটা এলো ৫৫, ৫৫ দ্বারা ভাগ করলেই বছর চলে আসবে, তাই না? ৪ ৫৫ তোমার ২২০, অর্থাৎ ৪ বছরে ১১০০ টাকার স্ববৃদ্ধি মূল হবে ১৩২০ টাকা। সাধারণ বুদ্ধি কাজে লাগিয়ে কিন্তু অঙ্কটা আমরা করে ফেললাম। তো দেখো, অপশন ডি এ রয়েছে ৪ বছর, অর্থাৎ অপশন ডি হলো এই প্রশ্নের, অপশন ডি হলো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, ৪ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বার্ষিক ১০% হারে সরল সুদে কত টাকা ৪ বছরে সুদে আসলে ৩০৮০ টাকা হবে? দেখো, সুদে আসলে ৩০৮০ টাকা। ঠিক আছে, দেখো ১০% হারে ৪ বছরে, তার মানে কত শতাংশ? ৪০%, তাই না? ১০% হারে ৪ বছরে ৪০% হবে, অর্থাৎ সুদে আসলে কত শতাংশ হবে? ১৪০% হবে। এই ১৪০%-এর মানই তোমার দেওয়া আছে ৩০৮০, অর্থাৎ ১৪০% সমানই ৩০৮০। ওকে, অর্থাৎ ১৪০ ইউনিটের মান দেওয়া আছে ৩০৮০, তাহলে ১০০ ইউনিটের মান কত? ওকে, বোঝা গেল? দেখো, বলা আছে কি যে সুদে মূলে ৩০৮০ টাকা হবে, আমার মূলধন বলা নাই। আমি বুঝতে পারছি ১০% হারে ৪ বছরে ৪০% হবে, অর্থাৎ সুদে মূলে হবে ১৪০%। এবার আমার প্রয়োজন কি? ১০০% সমান কত? তাহলে দেখো, ১৪০ ইউনিটের মান দেওয়া আছে কিন্তু ৩০৮০ টাকা, সুদে মূলে এটা, আর শতাংশে ১৪০। তাহলে
140% মান দেওয়া আছে বা 140 ইউনিটের মান দেওয়া আছে 3080 টাকা, তাহলে 100 ইউনিটের মান কত? জাস্ট এটাকে এটা দ্বারা ভাগ করে এটা গুণ করতে হয়, এটা তোমরা সকলেই জানো, প্রতিটি ক্লাসেই দেখে আসছো। ঠিক আছে, তাহলে একটা শূন্য কেটে গেল। 14 দ্বারা কাটার চেষ্টা করি। দেখো তোমার 14 দুগুণে 28, 14 দুগুণে 28, অর্থাৎ 220 আসে 14 দ্বারা এটাকে কাটলে। ঠিক আছে, তাহলে 220 গুণিত 10 অর্থাৎ 2200। ঠিক আছে, অর্থাৎ মূলধন ছিল 2200 টাকা। 2200 রয়েছে, দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বার্ষিক কত হার সুদে 2 বছরের আসল সুদের অনুপাত 25:4 হবে। দেখো আসল 25 আর সুদ 4। ঠিক আছে, যদি আসল 25 টাকা হয় তার সুদ রয়েছে 4 টাকা। এটা ক বছরে নাকি 2 বছরে? তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ 2 টাকা। ঠিক আছে, তাহলে দেখো 25 টাকায় 1 বছরের সুদ 2 টাকা, তাহলে 100 টাকায় কত? ঠিক আছে, 25 4 25 সঙ্গে 100, 4 দুগুণে 8%, অর্থাৎ সুদের হার 8%। বলো এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে কি তোমাদের খাতা পেন ব্যবহার করার প্রয়োজন হবে? তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে দেখবে মুখে মুখে অ্যান্সারগুলো তোমরা বের করতে পারছো এবং খুব কম সময় লাগছে, কোনো সূত্র ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না। তো যাই হোক, যদি তোমরা এইভাবে মনে রাখতে না পারো তো অবশ্যই সূত্রের মাধ্যমে মনে রাখবে। এবং সেটা কোথায় পাবে? আমি তো প্রথমেই বললাম যে সূত্রের মাধ্যমে কিভাবে অঙ্কগুলি সমাধান করা যায় সেটা আমার চ্যানেলে রয়েছে, ফার্স্ট কমেন্টস এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তো যাই হোক, দেখে নেব আমরা পরের প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, আসল ও বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত? এটা খুবই সহজ একটি অঙ্ক। দেখো 20 টাকা যদি আসল হয় তাহলে সুদে আসলে কত টাকা? 21 টাকা। ঠিক আছে, যেহেতু আসল এবং সবৃদ্ধি মূলের অনুপাত দেওয়া আছে, তার মানে সুদ কত টাকা? 1 টাকা, তাই না? তাহলে 20 টাকার উপর সুদ 1 টাকা, তাহলে 100 টাকায় কত? আমার বোর্ডে হাত দিয়ে মিটিয়ে দেওয়ার অপশন আছে, তাই মিটিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওটা ভুল হয়নি কিছু, ওটা আমি ঠিকই লিখেছিলাম, তারপরে স্টেপটা এটা হতো, তাই আর কি আমি মিটিয়ে দিয়ে এখানে লিখলাম। ঠিক আছে, একটু খাটনি কম হলো। তাহলে 5 গুণি 100, অর্থাৎ 5% সুদের হার। ঠিক আছে, এখানে তো সুদের হার নির্ণয় করতে বলেছে, এটা হবে 5%। এটা রয়েছে অপশন তোমার ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 7 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 6535 টাকা 10% হারে 6 বছরের সুদ কত? খুবই সহজ একটি অঙ্ক। 10% হারে 6 বছরের সুদ হবে 60%। কার 60%? মূলধনের 60%, তাই না? মূলধন 6535 টাকা, এর 60% হবে তোমার সুদ, তাই না? তাহলে দেখো 6535 এর মানে কি ওখানে গুণ, 60% মানে 60/100। ওকে, একটা শূন্য কেটে গেল। দেখো 5 দ্বারা যদি কাটি এখানে আসে 2, 5 দ্বারা যদি একে কাটি 5 একে 5, 3 5 15, 5 7 35। ঠিক আছে, দেখো 3 আসে, তাহলে 3 7 21, 3 13 39, অর্থাৎ সুদ হবে 3921 টাকা। 3921 রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 8 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি 8% বার্ষিক সরল সুদে 6 বছরে 8,376 টাকা সরল সুদ পেলে কত টাকা জমা রেখেছিলেন? এখানে সরল সুদটা দেওয়া আছে এবং বলা হয়েছে যে আসলটা কত। দেখো সুদ কত দেওয়া আছে? 8,376 টাকা, 8,376 টাকা। সুদের হার কত দেওয়া আছে? এগুলো তোমাদেরকে লিখতে হবে না, এগুলো কিন্তু মনে মনেই করতে হবে। ঠিক আছে, সুদের হার 8% 6 বছরের জন্য, তাহলে কত শতাংশ হবে? 6 48%। 48% হবে টোটাল সুদ, অর্থাৎ এই 48%-এর মানে কিন্তু 8,376 টাকা। ঠিক আছে, অর্থাৎ 48 ইউনিটের মান 8,376 টাকা। তাহলে 48 দ্বারা ভাগ করলে 1 ইউনিটের মান বেরোবে এবং মূলধন কত? 100% হয় মূলধন। ঠিক আছে, অর্থাৎ 100 দ্বারা গুণ করলে কিন্তু মূলধন চলে আসবে। এবার এটা কাটাকাটি করলেই তোমার আমরা মূলধন অর্থাৎ উত্তর পেয়ে যাব। ওকে, এটা কিন্তু ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে ব্যাপারগুলো। দেখো 4 দ্বারা কাটি, 4 একে 4, 4 দুগুণে 8, 4 দ্বারা এটাকে কাটা যাবে, 4 দুগুণে 8, 0 4 নাম 36, 4 4 16। ওকে,
আবার দেখি 2 দ্বারা কাটা যায়, 2 দ্বারা যদি কাটি 6, এটাকে 2 দ্বারা যদি কাটি 10 4 7, ঠিক আছে। দেখি কাটাকাটি আর যায় কি, এটাকে 2 দ্বারা কাটি, যে 3 করি, এটাকে 2 দ্বারা কাটে 50 করি, 3 দ্বারা এটাকে কাটি, 3 3 9, 3 4 12, 3 নাম 27, অর্থাৎ দেখো 349 গুণিত 50 এলো, ঠিক আছে। এটাকে গুণ করি, একটা শূন্য থাকলো, 5 নাম 45 এর 5, হাতে থাকে 4, 4 5 20 আর 4 24 এর 4, হাতে থাকে 2, 3 5 15, 2 17, অর্থাৎ 17,450 টাকা মূলধন, ঠিক আছে। 17,450 রয়েছে তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 9 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে 19,050 টাকা পেল, সে কত টাকা বিনিয়োগ করেছিল? এখানে সুদে আসলে দেওয়া আছে, সুদ দেওয়া নাই বা আসলে দেওয়া নাই, সুদে আসলে দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে, সুদের হার যেটা আর কি কত বছরের জন্য সেটা বলা আছে। দেখো খুবই সহজ অঙ্কটা, এই টাইপসের অঙ্ক অলরেডি একটা করলাম। 9% 3 বছরের জন্য সুদ হবে 27%, তাই না? সুদ হবে 27%, তাহলে সুদে আসলে কত হবে? 127%। এই সুদে আসলের মানই কিন্তু দেওয়া আছে, অর্থাৎ 127 ইউনিটের মান দেওয়া আছে তোমার 19,050 টাকা, 19,050 টাকা। তাহলে আসল কত? আসল 100%, অর্থাৎ গুণিত 100, ঠিক আছে। 127 ইউনিটের মান দেওয়া আছে 19,050 টাকা, 100 ইউনিটের মান কত এটা বের করে নিলাম, জাস্ট কাটাকাটি করলে কিন্তু অ্যান্সার চলে আসবে। ওকে, তো কাটাকাটি করার আমরা একটু চেষ্টা করি। 127 গুণিত তোমার 15 করলে চলে আসবে 1905, একবার করে দেখি। 127 × 15, ঠিক আছে। 7 15 105, হাতে থাকে 10, 15 দুগুণে 30 আর 10 40, 40 0, হাতে থাকে 4, 15 কে 15 4 19, ঠিক আছে। কিভাবে বুঝলাম? দেখো 7 গুণিত 5 35 হয়, ঠিক আছে, অর্থাৎ 5 দ্বারা গুণ করলে কিন্তু 5 পাই, তাই না? অর্থাৎ দেখো 5 দ্বারা গুণ করলে 500 700 এর কাছাকাছি আসবে, তাহলে 15 দ্বারা গুণ করলে এটা আসতে পারে। আমি একটু করে দেখে নিলাম, এভাবে একটু চালাকি করে এগুলো করতে হয়, ঠিক আছে। তাহলে দেখো কত পাচ্ছি, 15 আর একটা শূন্য আছে শেষে, তাই 0, ঠিক আছে। তাহলে 150 পেলাম, তাহলে 150 গুণিত 100, 1 5 0 2 0, ঠিক আছে, অর্থাৎ মূলধন 15,000 টাকা। ওকে, 15,000 রয়েছে তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 10 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 1 টাকার 4 বছরের সুদ 0.40 টাকা হিসাবে 450 টাকার 2 বছরের সুদ কত হবে? খুবই সহজ একটি অঙ্ক, মুখে মুখেই করা যায়। দেখো 1 টাকার 4 বছরে 0.40 টাকা, ঠিক আছে। তাহলে 1 বছরে কত? 0.10 টাকা। 1 বছরে 10 টাকা, 1 টাকায় 10 টাকা, তাহলে 100 টাকায় কত? 100 টাকায় দেখো এটা 100 গুণ হলো, তাহলে এটাকে 100 গুণ করলে দেখবে 10 টাকা পাবে, অর্থাৎ দেখো 100 টাকায় 1 বছরের সুদ 10 টাকা, তাহলে 450 টাকায় সুদ কত হবে? 45 টাকা, তাই না? 100 টাকা যদি 10 টাকা হয় তাহলে 450 টাকায় হবে 45 টাকা। 2 বছরের সুদ কত? 2 দ্বারা গুণ করো, 90 টাকা, ঠিক আছে। 90 টাকা হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার, এটি রয়েছে তোমার অপশন এ। তোমাদেরকে বললাম যে এটা মুখে মুখেই হবে, বুঝতে পারলে তো? যদি তোমরা ব্যাপারটা বুঝে যাও তাহলে এই টাইপসের অঙ্ক ভবিষ্যতে কিন্তু আর করে দেখার প্রয়োজন হবে না। স্পষ্ট বোঝা যাচ্ছে যে 1 টাকায় যদি 4 বছরে 40 পয়সা হয়, তাহলে 1 বছরে 10 পয়সা, 100 টাকায় 10 টাকা। ওকে, 100 টাকায় 10 টাকা, তাহলে 450 টাকায় 45 টাকা, 2 বছরে 90 টাকা। এটা এমনি মুখে মুখেই তোমরা কিন্তু করে ফেলতে পারতে। তো যাই হোক, মুখে মুখে করাটা আমি খুব বেশি পছন্দ করি না। অঙ্ক করার ক্ষেত্রে খাতা পেন ইউজ করাটা খুবই জরুরি, সেটা আমি মনে করি। দেখে নেব আমরা পরের প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, অনুরাগ 56,500 টাকা 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলে 3 বছরের শেষে সুদে আসলে কত টাকা পাবে? দেখো কত টাকা জমা রেখেছে? 56,500 টাকা, এটা তার মূলধন। সুদের হার কত? 12%, অর্থাৎ 100 টাকায় সুদ 12 টাকা, 100 টাকায় সুদ 12 টাকা, তাহলে এত টাকায় সুদ কত? জাস্ট এই গুণটা করো, তাহলে 1 বছরের সুদ কত সেটা পেয়ে যাবে। তারপরেরটা তারপরে হিসাব করব, ঠিক আছে। তাহলে দুটো শূন্য কাটো, 5 12 60, 60 শূন্য, হাতে থাকে 6, 6 12 72 আর 6 78 এর 8,
হাতে থাকে 7, 5 12 60 আর সাথে 67। এই যে এত টাকা হলো, এটা হলো 1 বছরের সুদ। কত দিনের জন্য ছিল? 3 বছরের জন্য ছিল, অর্থাৎ 3 বছরের জন্য সুদ বের করে নাও। ঠিক আছে, 0 3 8 24 4 হাতে থাকে 2, 3 7 21 7 2 23, 23 3 হাতে থাকে 2, 3 6 18 2 20। এই 20,340 টাকা সুদ। প্রশ্নে কি চেয়েছে যে সুদে আসলে কত? তাহলে এটার সঙ্গে আমরা কি যোগ করব? 20,340 টাকা যোগ করব। ঠিক আছে, তাহলে যোগটা করি। আমি আর 56,500 টাকাটা কোথাও লেখার প্রয়োজন মনে করলাম না, যেহেতু এখানে একবার লেখা রয়েছে, আমি জাস্ট এটাকে তুলে এখানে লিখে দিলাম, বা এটাকে তুলে এখানে লিখে দিলেও হতো, এই আর কি। ঠিক আছে, 4 3 আর 5 8 6 7, অর্থাৎ 76,840 টাকা 3 বছর পর সুদে মূলে হবে। এবার বিষয় হলো, তোমরা বলতে পারো যে 100 ইউনিটের মান তোমার 56,500 টাকা ছিল, তাহলে 3 বছরের সুদ 36 ইউনিট। ঠিক আছে, সুদে আসলে 136 ইউনিট, তাহলে 56,500 টাকা যদি 100 ইউনিটের মান হয়, তাহলে 1 ইউনিটের মান 56,500 ভাগ 100 গুণিত 136 ইউনিট হবে সুদে মূলে। এটা সরাসরি করে দিলেই তো পারতাম। হ্যাঁ, অবশ্যই পারতাম, তোমরা চাইলে এটাও করতে পারো, কিন্তু দেখো দুটো শূন্য কাটার পর 565কে 136 দ্বারা গুণ করতে হবে, গুণটা একটু জটিল হবে। সেই ক্ষেত্রে আমরা 1 বছরের বের করে 3 দ্বারা গুণ করলাম, তারপরে জাস্ট একটা ছোট্ট যোগ করলাম। ঠিক আছে, তাতে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার চলে এলো। 76,840 টাকা হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। সেটা রয়েছে দেখো তোমার অপশন সি এ। ঠিক আছে, যাই হোক, আমরা যে পথে গেলে একটু সময় বাঁচাতে পারবো সে পথে যাওয়ার চেষ্টা করব। 12 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে? খুবই সহজ একটি অঙ্ক। দেখো, একদিনে সুদ 1 টাকা, তাহলে 1 বছর বা 365 দিনে সুদ কত টাকা? 365 টাকা, তাই না? তাহলে 1 বছরে সুদ কিন্তু আমরা পেয়ে গেলাম 365 টাকা। কি বলেছে? সুদের হার 10%, অর্থাৎ 10%-এর মানই 365 টাকা, 10% সমান 365 টাকা। ওকে, যেহেতু সুদের হার বলা আছে 10%, 10% সুদ পেয়েছি, যেটা 365 টাকা 1 বছরে। যদি একদিনে 1 টাকা হয়, তাহলে 1 বছরে 365 টাকা, এবং সুদের হার দেওয়া আছে 10%। এই 10%-এর মানে 365 টাকা, তাহলে আসল কত হয়? আসল হয় 100%। ঠিক আছে, দেখো এটা 10 গুণ হয়েছে, তাহলে এখানেও একটা শূন্য আসবে, কারণ 10 গুণ হয়ে যাবে, অর্থাৎ 3,650 টাকা, অর্থাৎ 3,650 টাকা হবে আসল। ঠিক আছে, যেটা বের করতে বলেছে আর কি, কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে, অর্থাৎ 3,650 টাকার 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে। 3,650 হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এটা রয়েছে দেখো তোমার অপশন বি এ। ওকে, 13 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের 9/25 অংশ হবে? দেখো, সুদ আসলের 9/25 অংশ, সুদ আসলের 9/25 অংশ বলেছে। যদি এরকম কন্ডিশন থাকে বা অংশ দেওয়া থাকে, সুদ আসলের 9/25 অংশ, এই ক্ষেত্রে সবসময় হরটা আসল। ঠিক আছে, এটা আসল, বুঝাতে পারলাম, আর এটা সুদ। তাহলে 6 বছরে 25 টাকায় সুদ কত? 9 টাকা। 25 টাকা মূলধন, সেখানে 6 বছরের সুদ 9 টাকা, তাহলে 1 বছরের সুদ কত? 9/6। ঠিক আছে, অর্থাৎ 25 টাকার উপর সুদ হবে তোমার 9/6 মানে কত? 3/2। ঠিক আছে, 3/2 টাকা, তাহলে 100 টাকায় কত? ব্যাস, অ্যান্সার চলে আসবে। 3/2 গুণিত 25 গুণিত 100, তাই না? এভাবে লিখতে পারি এবার। তাহলে 4 2 6%, অর্থাৎ সুদের হার হবে 6%। আশা করি প্রশ্নটা যদি এইভাবে থাকে, কিভাবে ভগ্নাংশটাকে আসল ও সুদ ভাবে ধরে নিতে হয় সেটা বলতে পেরেছি। এবং এটা তো জানোই, 25 টাকায় 1 বছরের সুদ 3/2 টাকা, তাহলে 100 টাকায় কত? জাস্ট একটু সমাধান করলে 6% অ্যান্সার আসবে। 6% রয়েছে দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 14 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কত বছরে 10% হার সুদে আসল ও সুদের অনুপাত 10:3 হবে? স্পষ্টই বোঝা যাচ্ছে অ্যান্সার কত হবে। তাও তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আমি। দেখো, 100 টাকায় সুদ কত? 1 বছরে 10 টাকা, যেহেতু 10% হারে বলেছে, মানে 100 টাকায় 10 টাকা এটা বলা আছে। 10% হারে বলার অর্থ 100 টাকায় 10 টাকা। আবার কি বলা আছে?
যে আসল ও সুদের অনুপাত 10:3, মানে আসল 10 টাকা হলে সুদ 3 টাকা। ঠিক আছে, তাহলে আসল 100 টাকা, সুদ 10 টাকা। আসল যদি 10 টাকার সুদ কত টাকা? 1 টাকা। এটা কত বছরে নাকি 1 বছরে? সুদের হার মানে কি সবসময় 1 বছরে। 10 টাকায় যদি 1 বছরে শুধু 1 টাকা হয়, এখানে কত টাকা আছে? 3 টাকা। তাহলে 3 টাকা হতে কত বছর লেগেছে? নিশ্চয় 3 বছর। ঠিক আছে, অর্থাৎ 3 বছরে এটা হবে আর কি। ঠিক আছে, 3 বছর হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এটা রয়েছে দেখো তোমার অপশন এ। 15 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 সুদ হবে? দেখো, আসলের 1/9 সুদ মানে কি? নিচেরটা আসল, একটু আগে বললাম। ঠিক আছে, নিচেরটা আসল, উপরেরটা সুদ। ঠিক আছে, উপরেরটা সুদ, এটা একটু আগেই বললাম। যদি এরকম কন্ডিশন থাকে, দেখো 9 টাকায় সুদ 1 টাকা, বলা আছে কি যে সময় ও বার্ষিক সুদের হার সমান। যদি কন্ডিশন এরকম থাকে যে সময় ও বার্ষিক সুদের হার সমান, সেই ক্ষেত্রে কি হয়? দেখো 9 টাকায় সুদ 1 টাকা, এর অর্থ 9 টাকায় সুদ 1 টাকা, 100 টাকায় কত? ঠিক আছে, এখানে দুটো ডেটা মিসিং আছে, সেটা হলো সময় এবং বার্ষিক সুদের হার সমান। অর্থাৎ যদি বার্ষিক সুদের হার বেরোয় তাহলে সময় বেরোবে, সময় বেরোলে বার্ষিক সুদের হার বেরোবে। এই ক্ষেত্রে কি করতে হয় সেটা দেখো, বার্ষিক সুদের হার হয়, ঠিক আছে, 9 টাকায় সুদ 1 টাকা, 100 টাকায় কত, এরকম কন্ডিশন, তার উপর রুট। যেহেতু দুটো ডেটা মিসিং আছে, জাস্ট তাকে স্কোয়ার রুট করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে 10/3 সমান 3.1 শতাংশ। ঠিক আছে, অর্থাৎ সুদের হার হবে 3.1 শতাংশ, আর সময় কত হবে? 3.1 বছর। ওকে, দেখো এটা রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এই টাইপসের অঙ্কের জন্য এই সামান্য ব্যাপারটা মনে রাখতে হবে, আর যদি না মনে রাখতে পারো তাহলে তো তোমাদের সহজ একটা সূত্র আছে, আই সমান PTR/100। ঠিক আছে, এখানে টাইম আর আর সমান হবে, তাহলে এখানে আমরা যেহেতু রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছে, তাই টি ইজিক্যাল টু আর কনজিউম করে নেব, আর আই 1 টাকা, মানে ইন্টারেস্ট 1 টাকা। ঠিক আছে, পি কত? 9 টাকা। এই সূত্রে বসিয়ে দিয়েও তোমরা করতে পারো, একই অ্যান্সার আসবে। কিন্তু যদি এইটুকু মনে রাখতে পারো তাহলে সূত্র লিখতে হবে না, ক্যালকুলেশন করারও প্রয়োজন হবে না, একদম সহজেই কিন্তু অ্যান্সারটা বের করে ফেলতে পারবে। তো তোমাদের চয়েস, যেটা তোমাদের মনে থাকবে সেটা অবশ্যই করবে। 16 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 2500 টাকার সরল সুদ যদি 400 টাকা হয় তবে সুদের হার কত? ঠিক আগের অঙ্কটাই, ঠিক আছে, একদম আগের অঙ্কটাই। তো 2500 টাকায় সুদ 400 টাকা, ঠিক আছে, 100 টাকায় কত? কি বলা আছে যে সময় ও বার্ষিক সুদের হার সমান, দুটো ডেটা মিসিং আছে, দুটোই সমান হবে, তাহলে এটার উপর স্কোয়ার রুট। ঠিক আছে, দুটো শূন্য কেটে দাও। ওকে, তাহলে দেখো তোমার আসবে √400/25, কাটাকাটি করি, দেখো তোমার এটা আসে 4×4=16, মানে 16×25=400, √16 মানে কত? 4। অর্থাৎ এখানে কি চেয়েছে যে সুদের হার কত, অর্থাৎ সুদের হার 4%। কারণ এখানে দুটো ডেটা মিসিং আছে, কনফিউজড হলাম, কারণ সুদের হার চাইলেও 4%, আর যদি সময় চাই তাহলে সেটা কি? 4 বছর। ওকে, যেহেতু সুদের হার ও সময় সমান বলা ছিল, দুটো ডেটা কিন্তু মিসিং ছিল, আমরা কিন্তু খুব সহজেই এটা বের করে ফেলতে পারছি, তাই না? তো যাই হোক, যদি এই টাইপসের কিছু অঙ্ক প্র্যাকটিস করো তাহলে তোমাদের সূত্রের দিকে যাওয়ার প্রয়োজন হবে না, তোমরা কিন্তু এইভাবেই খুব সহজে অ্যান্সারগুলো বের করতে পারবে। অর্থাৎ 4% এই প্রশ্নের সঠিক অ্যান্সার, যেটা রয়েছে তোমার অপশন সি এ। চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে কত বছরে 225 টাকার সুদ 16 টাকা হবে? এখানে বছর বের করতে বলেছে, কিছুই না, একই অঙ্ক, ওখানে পার্সেন্টেজ চিহ্নটা বসাবো, এখানে বছর কথাটা লিখবো, আর কোনো পার্থক্য নেই। ঠিক আছে, 225 টাকায় সুদ 225 টাকায় সুদ 16 টাকা, তাহলে 100 টাকায় কত? ঠিক আছে, এটার উপর জাস্ট স্কয়ার রুট বসিয়ে দিব, কারণ শর্তে বলা আছে যে সময় এবং সুদের হার সমান, দুটো ডেটা মিসিং আছে। আমরা কিন্তু অঙ্ক পড়েই বুঝে যাচ্ছি যে এখানে স্কয়ার রুট ব্যবহার করতে হবে এই কন্ডিশনটা করার পর, তাই না? দেখো 25 দ্বারা যদি কাটি তাহলে 4×25 100, আর এটা 9×25 225, আর কাটাকাটি করা যায় না, আর কাটাকাটি করা যায় না, তাহলে √64/9 সমান দেখো 8/3। ঠিক আছে, 8/3
মানে ভগ্নাংশে যদি ভগ্নাংশ থেকে যদি পূর্ণে ভাঙি তাহলে 2 পূর্ণ 2 এর 3 বছর আসবে এখানে, ঠিক আছে। 2 পূর্ণ 2 এর 3 বছর আসবে। 2 পূর্ণ 2 এর 3 বছর রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে। 18 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কোন আসল 25 বছরে সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত? খুবই সহজ একটি অঙ্ক, ঠিক আছে। দেখো, যদি আসল 100 টাকা হয়, সুদে আসলে কত? 3 গুণ মানে 300 টাকা, তাহলে সুদ কত? 200 টাকা। 100 টাকায় সুদ 200 টাকা, কত বছরে? নাকি 25 বছরে। তাহলে 25 দ্বারা ভাগ করে দাও সুদটাকে, তাহলেই 1 বছরে কত টাকা সুদ 100 টাকায় সেটা বেরিয়ে আসবে। 8 25 200, অর্থাৎ 100 টাকায় 1 বছরের সুদ কত? 8 টাকা, অর্থাৎ সুদের হার 8%। 8% হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। এটা রয়েছে দেখো তোমার অপশন বি এ। ওকে। 19 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বার্ষিক 25% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে মূলে 4 গুণ হবে? দেখো, আসল যদি 100 টাকা হয় তাহলে সুদে মূলে কত হবে? 400 টাকা। তার মধ্যে সুদ কত? 300 টাকা। আমাদের সুদে মূলে দরকার নাই, সুদটা দরকার। সুদ 300 টাকা। কত শতাংশ হারে সুদ? 25% হারে। 100 টাকায় 1 বছরের সুদ 25 টাকা, তাহলে 300 টাকা সুদ হতে কতদিন সময় লেগেছে? 25 দ্বারা ভাগ করব, কারণ 100 টাকায় 1 বছরে 25 টাকা পাই, তাহলে 300 টাকা পেয়েছি কত বছরে? 25 দ্বারা ভাগ করলেই পেয়ে যাব। তো 25 12 300, অর্থাৎ 12 বছরে কোন মূলধন, ঠিক আছে, 25% হারে সুদে মূলে 4 গুণ হবে, ঠিক আছে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 12 বছর। 12 বছর রয়েছে দেখো তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হলো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। আশা করি ক্লাসটি ভালো লাগছে। অবশ্যই তোমরা কমেন্টসে জানাও তোমাদের কেমন লাগছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং এই ধরনের ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 20 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে? দেখো, মূলধন 100 টাকা, 4 বছরে দ্বিগুণ হয়, ঠিক আছে, অর্থাৎ সুদ হয় 100 টাকা, 4 বছরে দ্বিগুণ হয় মানে 200 টাকা হয়, কিন্তু সুদ তার মানে কত? 100 টাকা, ঠিক আছে। 4 বছরে সুদ 100 টাকা, তাহলে 1 বছরের সুদ কত? 4 দ্বারা ভাগ করলে পেয়ে যাব 25 টাকা, অর্থাৎ সুদের হার পেয়ে গেলাম কিন্তু 25%, কারণ 100 টাকা মূলধন ধরে নিয়েছিলাম। 4 বছরের সুদ যদি 100 টাকা হয় তাহলে 1 বছরের সুদ কত? 25 টাকা, অর্থাৎ সুদের হার 25%। এবার কি বলেছে? কত বছরে 5 গুণ হবে? অর্থাৎ সুদ হবে কত? 400 টাকা, সুদে মূলে 5 গুণ হবে, ঠিক আছে। সুদে মূলে মানে 100 টাকাটা 500 টাকা হবে, তার মানে সুদ 400 টাকা। দেখো, সুদের হার 25 টাকা মানে শতাংশ। 100 টাকায় 1 বছরের সুদ 25 টাকা, তাহলে 400 টাকা হতে কত বছর লাগবে? 25 দ্বারা ভাগ করে দাও, ঠিক আছে। তাহলে দেখো 16 25 400, অর্থাৎ 16 বছর সময় লাগবে 5 গুণ হতে। এই শর্তানুযায়ী 5 গুণ হতে 16 বছর সময় লাগবে। 16 বছর রয়েছে দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে। 21 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কোন মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 7 গুণ হবে? ঠিক আগের অঙ্কটার মতোই, কিছুই নেই। দেখো, 100 টাকা 7 বছরে দ্বিগুণ হয় মানে কত? 200 টাকা হয়, তার মানে সুদ কত? তার মধ্যে সুদ 100 টাকা, এটা 7 বছরে, তাহলে 1 বছরে সুদ কত? ভাগ 7, দেখো কাটাকাটি যাবে না। তো 100 টাকায় 1 বছরের সুদ 100/7 টাকা, অর্থাৎ সুদের হার 100/7%, ঠিক আছে। এবার কি বলছে? কত বছরে সেটা 7 গুণ হবে, অর্থাৎ 100 টাকাটা 700 টাকা হবে, মানে 100 টাকার সুদ কত হবে? 600 টাকা, তাই না? 100 টাকাটা 7 গুণ যদি হয় 700 টাকা হয়, তাহলে সুদ হবে 600 টাকা। সুদের হার দেখো দেওয়া আছে, মানে বের করে নিয়েছি আমরা আর কি, 100/7%। দেখো, 100 টাকায় 600 টাকা সুদ হতে কতদিন সময় লাগবে সেটা সুদের হার দ্বারা ভাগ করলে পেয়ে যাবো, তাই না? যেহেতু 100 টাকায় 1 বছরে এত টাকা, তাহলে কত বছরে 600 টাকা হবে এটা দ্বারা ভাগ করব। 100/7, পরের লাইনটা হবে, এই 7টা মিটে যাবে, ঠিক আছে। পরের লাইনটা তোমাদেরকে করতে হবে, কিন্তু আমার এখানে মিটানোর অপশন ছিল তাই মিটিয়ে দিলাম, ঠিক আছে। গুণ আকারে 7টা উপরে যাবে, তাহলে দুটো শূন্য কেটে গেল, 6 7 42, অর্থাৎ 42 বছরে ওই মূলধন এই হারে 7 গুণ হবে, ঠিক আছে। 42 বছর হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এটা রয়েছে দেখো তোমার অপশন ডি এ। চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 22 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি মূলধন 7 বছরে 3 গুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে? ঠিক আগের অঙ্ক দুটোর মতোই। এই প্রশ্নের সমাধান আমি তোমাদেরকে করে দিচ্ছি না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এই প্রশ্নের সমাধান তোমরা অবশ্যই নিজেরা করবে এবং কমেন্টসে জানাবে তোমাদের অ্যান্সার কত এলো। চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 23 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো,
৬০০০ টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 10% হারে 2 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 4% হারে 10 বছরের সুদ সমান হয়। অংশ দুটি কত কত? দেখো মূলধন দেওয়া আছে তোমার ৬০০০ টাকা। এই ৬০০০কে এমন দুটি পার্টে ভাগ করতে হবে যাতে প্রথম পার্টের 2 বছরের সুদ 10% হারে যা হয় এবং দ্বিতীয় পার্টের 4 বছরের 10% হারে সুদ তাই হয়। তাহলে দেখো প্রথম পার্ট যদি x হয়, দ্বিতীয় পার্ট যদি y হয়, তাহলে x এর 20% সমান y এর 40% হবে। বোঝা গেল? কারণ 10% হারে 2 বছরে 20% সুদ হবে, অর্থাৎ x এর 20%, y এর 40% সমান হবে। আশা করি এই জায়গাটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। যেহেতু দেখো প্রথম পার্টের 2 বছরে 10% হারে সুদ যা, দ্বিতীয় পার্টের 4 বছরে 10% হারে সুদ যা। 2 বছরের সুদ তাহলে কত? 20%, 4 বছরের সুদ কত? 40%। তাহলে প্রথম পার্ট ধরেছিলাম x, দ্বিতীয় পার্ট ধরেছিলাম y। তাহলে x এর 20% সমান y এর 40%। ওকে, দুদিকে পার্সেন্ট গুলো উঠে যাবে যেহেতু সমান আছে। ঠিক আছে, 20 দ্বারা দেখো কাটা যায়, তাহলে 2 হবে। তাহলে x বাই y সমান আসবে 2, তাই না? এবার x is to y সমান আসবে 2:1। কিছু না থাকা মানে কি? হরে 1 থাকে, এটা আমরা সকলেই জানি। তাহলে x is to y সমান 2:1। তাহলে x is to y প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টকে জাস্ট এই অনুপাতে যদি ভাগ করে দিই, তোমরা এবার অনুপাতের ক্লাসগুলোর দিকে একটু খেয়াল করো। আমি অনুপাতটা প্রথমের দিকে ধরিয়ে ধরিয়ে করানোর চেষ্টা করেছি, কারণ সেটা সব জায়গায় কাজে লাগে। দেখো এখানে কিন্তু কাজে লেগে যাবে। তাহলে পার্ট দুটিকে 2:1 অনুপাতে ভাগ করো। তাহলে টোটাল কত ইউনিট? 3 ইউনিট। 3 ইউনিটের মানে ৬০০০ টাকা। ঠিক আছে, এই যে ৬০০০ টাকা সেটা 3 ইউনিটের মান। ঠিক আছে, তাহলে প্রথম পার্টটা 2 ইউনিট, পরের পার্টটা 1 ইউনিট। তো 3 ইউনিট দ্বারা ভাগ করি, তাহলে 1 ইউনিটের মান পেয়ে যাব। 3 ইউনিট যদি ৬০০০ টাকায় হয়, তাহলে 1 ইউনিট 2000 টাকা। ওকে, অর্থাৎ x এর ভ্যালু দেখো 2 ইউনিট, তার মানে 4000 টাকা, আর y এর ভ্যালু দেখো 1 ইউনিট মানে 2000 টাকা। দেখো টোটাল কিন্তু 6000 টাকা। ঠিক আছে, এখানে একটা শূন্য পড়তে বাকি পড়ে গেছে। ঠিক আছে, তাহলে টোটাল 6000 টাকা, অর্থাৎ প্রথম পার্ট 4000 এবং দ্বিতীয় পার্ট 2000। এটা রয়েছে দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। তোমাদেরকে বোঝানোর স্বার্থে বেশ কিছুটা কথা বলতে হলো এবং বেশ কিছুটা সময় লাগলো। যদি ব্যাপারটা তোমরা বুঝে যাও, তোমাদের করতে কিন্তু বেশি সময় লাগবে না। চলো এর পরের অঙ্কটা দেখি, তাহলে হয়তো কিছুটা কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। 24 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি 30,000 টাকা তার 10 ও 14 বছরের 2 পুত্রের নামে এমন ভাগে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। সুদের হার 10% হলে বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন? ঠিক আছে, দেখো 30,000 টাকা মূলধন। ঠিক আছে, 30,000 টাকা মূলধন। বড় ছেলের বয়স 14 বছর, ছোট ছেলের বয়স 10 বছর। বড় ছেলেকে x টাকা দিল, ছোট ছেলেকে মনে করি y টাকা দিল। ঠিক আছে, তাহলে দেখো 10% হারে, তাহলে 18 বছরে কিন্তু দুজনই টাকাটা ভাঙাবে। ঠিক আছে, 18 বছরে, তাহলে এর কতদিন খাটবে? 4 বছর। 10% হারে তাহলে 40%, তাই না? আর এর খাটবে কত? 8 বছর। ছোট বাবুর খাটবে কত? 8 বছর। ঠিক আছে, 10% হারে, অর্থাৎ 80% তার সুদ হবে। অর্থাৎ y এর 80% আর x এর 40% সমান হবে। ওকে, তাহলে x এর 40 সমান y এর 80%। তাহলে 2, তাহলে x বাই y সমান দেখো 2/1, অর্থাৎ x is to y সমান 2:1, তাই না? তাহলে দেখো 3 ইউনিট, এখানে টোটাল ইউনিট 3 ইউনিট। ঠিক আছে, 2 যোগ 1 3 ইউনিট। ঠিক আছে, 3 ইউনিটের ভ্যালু কিন্তু 30,000 টাকা, তাই না? তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 10,000 টাকা। অর্থাৎ বড় পুত্রকে দেখো x ইউনিট দিয়েছিল, যার ভ্যালু 2 ইউনিট। ঠিক আছে, যার ভ্যালু 2 ইউনিট, অর্থাৎ বড় ছেলেকে 20,000 টাকা দিয়েছিল, এটাই চেয়েছে, এবং ছোট ছেলেকে তাহলে 10,000 টাকা দিয়েছিল। এখানে কি বলা হয়েছে যে বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন? 20,000 টাকা, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 25 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি 13,000 টাকা 3টি ব্যাংকে এমন ভাবে ভাগ করে রাখলেন যে প্রথম অংশের 5% হারে 4 বছরের সুদ, দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরের সুদ এবং তৃতীয় অংশের 8% হারে 5 বছরের সুদ সমান হয়। প্রথম অংশ কত টাকা? ঠিক আগের অঙ্ক দুটোর মতোই, কিন্তু এখানে 3টা অংশে ভাগ করেছে। ঠিক আছে, 13,000 টাকাকে 3টে অংশে ভাগ করেছে। আগে কটা অংশে ভাগ করেছিল? আগের অঙ্ক দুটোই দুটো অংশে। ঠিক আগের অঙ্ক দুটোর মতো করেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো
এক্স এর কত শতাংশ? দেখো প্রথম অংশ কতদিন, 4 বছর খাটছে 5% হারে, তাহলে এক্স কত টোটাল কত সুদ পাবে? 20%। 4 বছর 5% হারে, মানে 1 বছরে 5% হলে 4 বছরে 20% হবে, তাহলে এক্স এর 20% এটা সুদ হবে প্রথম অংশের, ঠিক আছে, সমান ওয়াই এর দেখো 5% হারে 5 বছরের জন্য, ঠিক আছে, এই 6% হারে, সরি 6% হারে 5 বছরের জন্য, 5 ছক 30%, তাহলে ওয়াই এর 30% সমান জেড এর দেখো কত বলেছে 8% হারে 5 বছরের জন্য, 50 40%, জেড এর, তাহলে এটা সমান হবে বলেছে আবার যে প্রথম অংশের সুদ দ্বিতীয় অংশের সুদ এবং তৃতীয় অংশের সুদ সমান হবে। প্রথম অংশের সুদ এক্স ধরেছি প্রথম অংশ, 4 বছরের জন্য 5% হারে, তাহলে 20% হবে টোটাল সুদ, ঠিক আছে, ওই রকম ভাবে ওয়াই এর টোটাল সুদ হবে 30%, 5 ছক 30, 6% হারে 5 বছরের জন্য, আর এটা 8% হারে 5 বছরের জন্য, অর্থাৎ 40% হবে এই অংশের 40%। এই যে অংশগুলো সমান হবে সেটা কিন্তু প্রশ্নে বলাই রয়েছে, শতাংশগুলো সব জায়গায় উঠে যাবে যেহেতু সমান, ঠিক আছে। আবার দেখো সব জায়গা থেকে শূন্যগুলোকে আমরা চাইলে অমিট করে দিতে পারি, তাই না, কারণ সব জায়গায় যেহেতু 20 30 আর 40 আছে, উঠে গেল, কাটাকাটি হয়ে গেল। তাহলে দেখো এখান থেকে যদি আমরা চলে যাই এবার অনুপাত সমানুপাতের কনসেপ্টে, এক্স ওয়াই এবং জেড এর অনুপাত বের করতে পারি, তাহলেই তো আমরা সেই অনুপাতে 13,000কে ভেঙে দিব, অ্যান্সার চলে আসবে। প্রথম অংশ যেহেতু মান চেয়েছি যে প্রথম অংশ কত, তাই না, সুদের সমান হলে প্রথম অংশ কত, তাই আমরা এক্স এর ভ্যালু বের করতে পারলে অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো 2x 3y এবং 4z আছে, ঠিক আছে, 2x সমান 3y সমান 4z, যদি এরকম থাকে তাহলে অনুপাতটা কিভাবে পাওয়া যায় এক্স ওয়াই জেড এর, সেটা কিন্তু আমি অনুপাত সমানুপাতের ক্লাসে বারবার করিয়েছি, এখানেও একবার বলে দিচ্ছি। দেখো এক্স ওয়াই জেড এগুলো আমাদের জানা নাই কত হবে, কিন্তু 2 3 4 এদেরকে তো চিনি আমি, তাই না, 2 3 4 এদেরকে চিনি, যদি এরকম থাকে তাহলে এই যে যাদেরকে চিনো 2 3 4, অর্থাৎ যে ভ্যালুগুলো জানো সামনে যে ভ্যালুগুলো আছে তাদের লসাগু করো, 2 3 এবং 4 এর লসাগু হয় 12, এই 12 দ্বারা সবাইকে ভাগ করে দাও, ঠিক আছে, 12 দ্বারা সবাইকে ভাগ করে দাও। দেখো কাটো 3 আসবে, কাটো 4 আসবে, কাটো 6 আসবে, তাহলে x বাই 6 y বাই 4 z বাই 3 এলো, এইরকম কন্ডিশন এলে x is to y is to z সমান কি আসে 6 is to 4 is to 3, ঠিক আছে, যদি এরকম কন্ডিশন পাওয়া যায় x বাই 6 y বাই 4 z বাই 3 বা যে কোনো কিছুই থাকে, যদি আমরা এইভাবে ব্যাপারটাকে বের করে নিতে পারি তাহলে কিন্তু অনুপাতটা এটা হয়, এটা কিন্তু আমরা অনুপাত সমানুপাতের ক্লাসে বারবার দেখেছি, অর্থাৎ এই যে 13,000 সেটা এই অনুপাতে ভাগ হবে, ঠিক আছে, তাহলে আনুপাতিক সমষ্টি টোটাল ইউনিট কত 6 আর 4 10 আর 3 13, 13 ইউনিটের মানই 13,000 টাকা, 13,000 টাকা 13 ইউনিটের মান, ঠিক আছে, তাহলে 1 ইউনিটের মান কত 1,000 টাকা। কি বলেছে যে প্রথম অংশ কত, প্রথম অংশ দেখো 6 ইউনিট, তাহলে 6 ইউনিটের মান কত, 1 ইউনিটের মান 1,000 টাকা বের করলাম, 6 ইউনিটের মান তাহলে 6,000 টাকা, অর্থাৎ প্রথম অংশ হবে 6,000 টাকা। যদি দ্বিতীয় অংশ বলতো তাহলে 4,000, তৃতীয় অংশ বললে 3,000 টাকা, ঠিক আছে। আশা করি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। 6,000 রয়েছে দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই, প্রতি ক্লাসের মতো এই ক্লাসেও বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্টস করো, এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা খুবই ইফেক্টিভ সেটা হলো শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাদের এই ধরনের ক্লাসগুলোর প্রয়োজন আছে, যারা মনে করে যে এই ক্লাস থেকে উপকার পাবো, তাদেরকে শেয়ার করো, তোমরা নিজেরা দেখো এবং শেয়ার করো। শেয়ার করাটাতে আমি খুবই বেশি গুরুত্ব দিই, কারণ তাতে কি হয় আমার পাশাপাশি আমার তো উপকার হয় কিছুটা হলেও, আমার পাশাপাশি যার প্রয়োজন তারও উপকার হয় শেয়ার করলে, ঠিক আছে, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যদি এখনো সাবস্ক্রাইবটা না করো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থাকো।